ঠিক আছে, তো আজকে একটা চ্যাপ্টার করাবো, হিস্ট্রি একটা চ্যাপ্টার করাবো। তো হিস্ট্রির যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কি, যে ভারতে বিভিন্ন যে পর্যটকরা এসছে সেই পর্যটকগুলো সম্বন্ধে, সেই পর্যটকগুলো আচ্ছা স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটার ভয়েসটা সবাই, আমার ভয়েস সবাই শোনা যাচ্ছে? রেসপন্স করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, সেখানে বিভিন্ন পর্যটকরা আমাদের যে হিস্ট্রিতে এসছে, তারা কোন কোন সময় এসছে, কোন কোন দেশ থেকে এসছে, কোন কোন সময় তারা এসছে, এবং তাদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী, সেইগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে? হ্যাঁ। তো একটা কথা হচ্ছে, আজকে এই চ্যাপ্টারটা করার পর যেটা চিন্তা ভাবনা আছে, চিন্তা ভাবনাটা এটাই আছে যে তোমাদের পরীক্ষার আগে জিনিসটাকে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ যেরকম করে আগে ধরছিলাম, ঠিক সেই রকম ভাবে একদম হবে। যেমন ধরো হিস্ট্রির একটা মডার্ন হিস্ট্রিটা একদম ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার যেরকম করে হলো, তারপরে ধরো জিওগ্রাফিটাকে একটা সার্টেন পিরিয়ড অব্দি ধরলাম, সেইভাবে আমরা নেক্সট দিন থেকে একটা, কিন্তু আজকে একটুখানি তাড়াতাড়ি হয়ে গেছে জিনিসটা, অতটা প্ল্যানিং ছিল না, সেই জন্য আজকে তোমাদের এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট এই টপিকটা করিয়ে নিয়ে আমরা কিন্তু নেক্সট দিন থেকে এইভাবে আমরা জিকে ক্লাসটাকে করার ইচ্ছা আছে। ঠিক আছে, তো তোমরা আমার সাথে কোঅপারেট করো, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো তাহলে আজকে যে টপিকটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বিভিন্ন পর্যটকরা যে বিভিন্ন ভারতের বিভিন্ন সময় এসছে, তাদের বিবরণ। আচ্ছা, এই ভদ্রলোককে তো সবাই চেনো, হিউয়েন সাং। চেনো তো নিশ্চয়ই? ঠিক আছে, চেনো একে? আরে রেসপন্স করো গাইস। ঠিক আছে। হুম। হিউয়েন সাং এসেছিল কোন দেশ থেকে? চীন দেশ থেকে। ঠিক আছে। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল। মোটামুটি এগুলো যেগুলো ধরো ক্লার্ক গ্রেডে পরীক্ষা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এরকমই দেয়। একটু যদি আপার গ্রেড লেভেলে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাকে টোটাল ডিটেলটা জানতে হবে। কবে এসেছিল? এসেছিল 630 থেকে 645 খ্রিস্টপূর্বাব্দ। কবে এসেছিল? 630 থেকে 645 খ্রিস্টপূর্বাব্দ। হিউয়েন সাং এর একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থের নাম কি? সি ইউ কি, প্রচুর বার। ইয়াস, 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 বিসি, বিসি। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, হিউয়েন সাং এর একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থটার নাম হচ্ছে সি ইউ কি। প্রচুর বার এক্সামে আসে এটা, হিউয়েন সাং এর গ্রন্থটা কি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, এই হিউয়েন সাংকে একটা নামে ডাকা হতো। কি নামে ডাকা হতো? প্রিন্স অফ পিলগ্রিম। প্রিন্স অফ পিলগ্রিম। কি নামে ডাকা হতো? প্রিন্স অফ পিলগ্রিম। ঠিক আছে। কোন বিষয়ে জ্ঞান লাভের জন্য তিনি চীন থেকে ভারতে আসেন? বৌদ্ধ। ঠিক আছে, বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ বিষয়ে জ্ঞান লাভের জন্য তিনি চীন থেকে ভারতবর্ষে আসেন। ঠিক আছে। এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারপরে দাক্ষিণাত্য উড়িষ্যা থেকে আমাদের বাংলা সফর করেন। দ্যাট ডাজন্ট ইম্পর্টেন্ট, কিন্তু এইটা আসে হিউয়েন সাং কোথা থেকে এসেছিল? চীন থেকে। কত থেকে এসেছিল? 623 থেকে 645। গ্রন্থের নাম কি? সিইউ কি। তাকে কি বলা হতো? প্রিন্স অফ পিলগ্রিম বলা হতো। আর কোন ধর্মটার জন্য এসেছিল? সেটা হচ্ছে কি? বুদ্ধিস্ট। এবং কার সময় এসেছিল? সেটা হচ্ছে হর্ষবর্ধন। ঠিক আছে, হচ্ছে হর্ষবর্ধনের সময়। ওকে, নেক্সট দেখো। নেক্সট দেখো, এখানে একটা কোশ্চেন আছে, হর্ষবর্ধন তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? হর্ষবর্ধন তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? এর অ্যান্সারটা হবে সেকেন্ড, পুলকেশী। আর একটা কোশ্চেন আছে, হর্ষবর্ধনের বইগুলোর নাম কি? তিনটে বই আছে, নাগনন্দা, নাগনন্দা, প্রিয়দর্শিকা, নাগনন্দা, প্রিয়দর্শিকা, আর রত্নাবলী। এই কটা হচ্ছে হর্ষবর্ধনের গ্রন্থ, নাগনন্দা, প্রিয়দর্শিকা, রত্নাবলী। বুঝতে পারা গেছে?
ঠিক আছে, এবারে এসো নেক্সট জিনিস, মেঘাস্থিনিস। একেও নিশ্চয়ই চেনো তোমরা, চেনো তো মেঘাস্থিনিস? মেঘাস্থিনিস কোথা থেকে আসছিল? আসে গ্রিস থেকে। হুম, মেঘাস্থিনিস কোথা থেকে এসেছিল? গ্রিস থেকে। কবে এসেছিল? 302 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দে। 302 থেকে 298 খ্রিস্টপূর্ব, তার মানে কোন সময় এসেছিল? এটা এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল। ঠিক আছে, এর একটা গ্রন্থ আছে, মেগাস্টিনিসের একটা গ্রন্থ আছে। গ্রন্থটার নাম কি? ইন্ডিকা। ঠিক আছে, এখান থেকে আর একটা কোশ্চেন আছে। যখন গ্রিস থেকে বলছি, চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিস শাসককে পরাজিত করেছিল বলো তো? কোন গ্রিস শাসককে পরাজিত করেছিল, কেউ বলতে পারবে? শুনে রেখে দাও। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকোটার, সেলুকাস নিকোটার নামে একটা গ্রিক শাসক আছে, তাকে ইনি পরাজিত করেছিলেন। এই সেলুকাস নিকোটার কে ছিল? না একটা আলেকজান্ডারের সেনাপতি ছিল। ঠিক আছে, আলেকজান্ডারের যে সেনাপতি ছিল সেলুকাস নিকোটার, সেই সেলুকাস নিকোটারকে পরাজিত করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে। আর একটা কোশ্চেন আছে, মৌর্য বংশের হচ্ছে প্রথম সুলতানটাকে? মৌর্য বংশের প্রথম সুলতানটাও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। আর একটা কোশ্চেন আছে, চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিল এর মাতার নামটা কি? মাতার নামটা হচ্ছে মৌরা। ঠিক আছে, হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর ইনি চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম অবলম্বন করেছিলেন? জৈন ধর্ম। এবং ইনি কোথায় মারা যান? শ্রাবণ বেলগোলা। শ্রাবণ বেলগোলা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার WBCS এসছে। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মারা যান? শ্রাবণ বেলগোলায় ইনি চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান। ঠিক আছে, বুঝতে অসুবিধা কারো আছে? ক্লিয়ার হচ্ছে গাইস? ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট যে গ্রন্থটা, নেক্সট যে লেখকটা বলছি, ফা হিয়েন। কার কথা বললাম? ফা হিয়েন। ফা হিয়েন কোথা থেকে আসে? চীন থেকে আসে। চীন থেকে আর কে এলো এক্ষুনি? চটপট বলে গেল। গুড। তাহলে ফা হিয়েন আছে চীন থেকে। কবে আসে? 405। 405 থেকে কত? 411 BC। প্রথমটা দেখো, হিউয়েনসাং যখন আসে 600 মোটামুটি কাছাকাছি। এটাতে কত আসে? 200 মোটামুটি কাছাকাছি মেগাস্থেনিস। এবং ফাইহিয়েন যখন আসে 400 কাছাকাছি, 405 থেকে 411। কার সময় আসে? কার সময় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। একে আর একটা কথা কি বলা হতো? সকারি বা বিক্রমাদিত্য। কেন সকারি বলা হতো? কারণ তিনি শকদেরকে দমন করেছিলেন, এক নম্বর কথা। বিক্রমাদিত্য কেন বলা হতো? এনার যে রাজসভায় 9 জন ছিল, ঠিক আছে, তার মধ্যে দুটো গ্রন্থ আছে, একটা আর্যভট্টর গ্রন্থ, আর একটা হচ্ছে বরাহ মিহিরের গ্রন্থ। ঠিক আছে, একটা আর্যভট্টের গ্রন্থ আছে, আর একটা হচ্ছে বরাহ মিহির। এই দুটো গ্রন্থের নাম জানো? আর্যভট্টের গ্রন্থের নামটা কি, আর বরাহ মিহিরের গ্রন্থের নামটা কি, বলো তো কেউ?
আর্যভট্ট আর একটা হচ্ছে বরাহমিহির। এক সেকেন্ড, দুটো সিদ্ধান্ত আছে, সূর্য সিদ্ধান্ত আর একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত, খুব আছে এটা। তোমার কথা কিছু শোনাই গেল না বাবু, যে কে বলছিলে? হুম, এক সেকেন্ড। হ্যাঁ, সেইটাই সেইটাই, আমি ওই জন্য আমি চেক করলাম। কারণ আর্যভট্টটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, বরাহমিহির হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত। এই দুটো গুলিয়ে যায় বলেই, এই দুটো গুলিয়ে যায় বলেই আমি ওইটাকে একটু হোল্ড করে গেলাম। হুম? আর্যভট্টর হচ্ছে, এটা কি বললে, হচ্ছে সূর্য সিদ্ধান্ত নাকি? আর বরাহমিহিরের হচ্ছে, আর বরাহমিহিরের হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত। ঠিক আছে, একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত আর একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত, এটা খুবই আছে সেই জন্য। এবারে কথা হচ্ছে কি, এই যে বললাম যে এটা রয়েছে কি বেশ বলে ফাহিয়েন, এর একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থটার নাম কি রয়েছে? ফো কুও কি। তিনটে ফো কুও কি, এর সাথে কি করলাম? সি ইউ কি। আর এটা সি ইউ কিটা বলো, চটপট বলো, সি ইউ কিটা বলো। ঠিক, হিউয়েনসাং। ঠিক আছে, তাহলে ফাই এটা এটা হয়ে গেল ফই। আচ্ছা, তাহলে এটা গেল আর্যভট্ট আর একটা আছে। আচ্ছা, এর সাথে আর একটা আছে এখানে, আর একটা গ্রন্থ আমি বলে দিই, সেটা হচ্ছে কি কালিদাস। ঠিক আছে, কি কি আছে? রঘুবংশম, তারপরে কি রয়েছে? মেঘদূতম। হুম হুম। 3 নম্বর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম। তার সঙ্গে হচ্ছে ঋতু সামহারা, ঋতু সামহারা। এগুলো সব কিন্তু তোমার কালিদাসের গ্রন্থ। এইখান থেকে খুব কোশ্চেন আছে, সেই জন্যই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, প্রথম চীনা সন্ন্যাসী, দেখো প্রথম চীনা সন্ন্যাসী কে, সেটা কিন্তু ফাহিয়েন। তারপরে কিন্তু হিউয়েনসাং, প্রথম কিন্তু ফাহিয়েন। তোমরা বলবে 600 আছে, এটা 400 আছে, আরে বাবা যত এটা মানে বাড়বে ততটা, তাহলে এটা প্রথম হচ্ছে সেটা ফাহিয়েন, চীনা সন্ন্যাসী, তারপর। ঠিক আছে, ইনিও কিন্তু ফাহিয়েনেরও ব্যাপার আর হিউয়েনসাং এর ব্যাপারটা একই, বৌদ্ধ ধর্মগ্রন্থের জন্য এসেছিলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মগ্রন্থের জন্য এসেছিলেন। ঠিক আছে, গেল এটা। নেক্সট, এই লোকটাকে তো নিশ্চয়ই চেনো, ইবন বতুতা। ঠিক আছে, কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে। কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে। কত সালে? 1333 থেকে 1342। তার মানে কি হচ্ছে, এই সময়টা কোন বংশ রাজত্ব করেছিল দিল্লিতে? বলতে পারবে? 1333 থেকে 1342 হচ্ছে কোন বংশটা রাজত্ব করেছিল? মনে রেখে দাও, 1333 থেকে 1300 এটা রয়েছে, তুঘলক বংশ রাজত্ব করেছিল। প্রথম তো দাস বংশ, তারপর কি খলজি বংশ, তারপর কি তুঘলক বংশ, তারপরে কি সৈয়দ বংশ, তারপরে কি লোদি বংশ, তাই তো? আচ্ছা, দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে দুটো কোশ্চেন বলছি, দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে কে তার রাজধানীটাকে লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর ছিল? 1 নম্বর কোশ্চেন। দিল্লির সুলতানি সাম্রাজ্যের মধ্যে কে যুদ্ধে প্রাণ হারিয়েছেন? বলো, দুটো কোশ্চেন বলো দেখি আনসার গাইস। দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে
কে তার রাজধানীটাকে লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন? দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে কে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন? উম, আচ্ছা, ওটা কি বললে? সরি, লাহোর থেকে দিল্লিতে যেটা স্থানান্তর করেছিল, এটা একটু মানে ভুল বললে। কারণ ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে দিল্লি থেকে দৌলতাবাদ সেক্টরে, লাহোর থেকে যে দিল্লিতে স্থানান্তর করেছিল সেটা কিন্তু ইলতুৎমিশ করেছিল। লাহোর, হ্যাঁ, লাহোর থেকে দিল্লিতে ইলতুৎমিশ। আর দ্বিতীয় কোশ্চেনটা যে কে মারা গেছিল, একমাত্র লোদি বংশের মধ্যে শেষ সুলতান ইব্রাহিম লোদি। প্রথম পানিপথের যুদ্ধ, হ্যাঁ, 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 1526 এ প্রথম যে পানিপথের যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু এই ইব্রাহিম লোদি হচ্ছে মারা গেছিল। ঠিক আছে। সব থেকে বেশি রাজত্ব করেছিল কিন্তু এই তুঘলক বংশ। হুম? তো এই ইবন বতুতা যে আছে, ইবন বতুতার গল্পটা আছে মরক্কো থেকে এসেছিল। এবার কি হচ্ছে, কার সময় এসেছিল? মোহাম্মদ বিন তুগলক, ইয়াস, মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল। ঠিক আছে। এবং এই মোহাম্মদ বিন তুগলকের এর একটা গ্রন্থ রয়েছে, এটার নামটা কি? কিতাব, মানে ইবন বতুতার গ্রন্থ, মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, কিতাব উল রাহেলা, কিতাব উল রাহেলা, এটা। আচ্ছা, এই মোহাম্মদ বিন তুগলক আর একটা কি হয়েছে, তামার নোট, টোকেন কারেন্সি, তামার নোট কিন্তু প্রচলন করেছিলেন কিন্তু এই মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, আগ্রা শহরটা, আগ্রা শহরটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটার অ্যান্সার কি হবে? সিকান্দার। হ্যাঁ, 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 সিকান্দার লোদি। সিকান্দার লোদি হচ্ছে এই আগ্রা শহরটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবারে আর একটা আছে, খলজি বংশের মধ্যে প্রথম সুলতান কে রয়েছে? এর নাম হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি কে ছিল? আলাউদ্দিন খলজির শ্বশুর ছিলেন। এই জালাউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করে কিন্তু আলাউদ্দিন খলজি সিংহাসনে বসে। ঠিক আছে, হচ্ছে। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন আছে, এই যে ইবন বতুতা, এ কার সমসাময়িক ছিল? এর নাম হচ্ছে মার্কো পোলো। মার্কো পোলোর সমসাময়িক ছিল। মার্কো পোলোর সমসাময়িক ছিল। ঠিক আছে। আর একটা কথা, যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে আমরা বলছি দাস বংশ, কেন এটাকে দাস বংশ বলা হয়? কেন একে দাস বংশ বলা হয়? কেউ কি এটা বলতে পারবেন? দাস বংশ কেন বলা হয়? হুম, হ্যাঁ, কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু দাসত্বটা কার করতো, এটা হচ্ছে একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের যখন দিল্লি মানে মুসলিম সাম্রাজ্যটা শুরু হয় মোহাম্মদ ঘুরির সময় থেকে, মোহাম্মদ ঘুরি যে গজনী সুলতান ছিল সেখান থেকে কিন্তু মুসলিম সাম্রাজ্যটা শুরু হয়। তোমরা সবাই জানো যে 1191 সালে ফার্স্ট তরাইন, ব্যাটেল অফ ফার্স্ট তরাইন হয়েছিল। সেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। আবার 1192 সালে ব্যাটেল অফ সেকেন্ড তরাইন হয়েছিল, যেখানে মোহাম্মদ ঘুরি কিন্তু জিতে গেছিল। এখন এই মোহাম্মদ ঘুরি যখন ছিল, তখন এই কুতুবুদ্দিন আইবক ছিল ওর দাস ছিল, কৃতদাস ছিল। তো যখন মানে ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ঘুরি যখন মারা যায়, তখন কুতুবুদ্দিন আইবক বলল যে আমি সম্রাট হব। তো সেই মানে কুতুবুদ্দিন আইবক সেই দাস থেকেই কিন্তু সম্রাট হয়ে গেল, যার জন্য এইটাকে বলা হয় দাস বংশ। ঠিক আছে, যেহেতু কার দাসত্ব করতো? মোহাম্মদ ঘুরির দাসত্ব করতো। ঠিক আছে। তবে এ সব থেকে মানে বেশি দিন রাজত্ব করতে পারেনি, কারণ কুতুবুদ্দিন আইবকের সময়টাও অনেকে সময় জিজ্ঞেস করে। এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1206 থেকে 1210, এইটুকু ছিল কুতুবুদ্দিন আইবকের সময়। দাস বংশটা ছিল তোমার 1206 থেকে 1290, বাট শুধুমাত্র কুতুবুদ্দিন আইবক ছিল 1206 থেকে 1210। ঠিক আছে। ইনফরমেশন গুলো ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে তো?
চলো ঠিক আছে। নেক্সট নেক্সট একটা দেখো, আমি কি বললাম, ইবন বতুতা কার সমসাময়িক ছিল? মার্কো পোলো। ইয়াস, তাহলে মার্কো পোলোটা সম্বন্ধে আমাদের একটুখানি জেনে রাখা দরকার আছে। মার্কো পোলো, মার্কো পোলোটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইটালি। মার্কো পোলোর কি রয়েছে, ইটালি। এ কোন সময়ে এসেছিল? 1254 থেকে 1324, এই সময়টা এসেছিল। এ অ্যাকচুয়ালি কি হচ্ছে, কার সময় এসেছিল? কাকাতিয়া, এটা একটুখানি মানে অড টাইপের নাম, একটুখানি দেখে নাও। কাকাতিয়া রাজবংশ বলে একটা রাজবংশ ছিল, কাকাতিয়া রাজবংশ। কাকাতিয়া রাজবংশ, ওর একটা মানে শাসক ছিল, তার নাম হচ্ছে রুদ্রমা দেবী। রুদ্রমা দেবী, রুদ্রমা দেবী। এই রুদ্রমা দেবীর সময় কিন্তু এসছিল। হুম, সেই রুদ্রমা দেবী শাসনকালে এসেছিল, ঠিক আছে। এই মার্কো পোলোর একটা গ্রন্থের নাম রয়েছে, গ্রন্থের নাম কি? দ্য ট্রাভেলস, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো কবে হয়েছে? 1288 থেকে 1292 সাল, এই সময়টা মোটামুটি ওই ওই সময়টা করেই মোটামুটি এসছিল, দক্ষিণ ভারতে ছিল। তো এই কাকাতিয়া রাজবংশটা অ্যাকচুয়ালি কি ছিল, এইখান এর যে মানে যে শাসকটা রয়েছে রুদ্রমা দেবী, এই রুদ্রমা দেবী শাসনকালে কিন্তু মার্কো পোলো এসছিল, তোমার ইটালি থেকে এসছিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এর পরেরটা আর একটা জিনিস, এই জিনিসটা একটু হয়তো অড, হয়তো অনেকে শোনোনি, বাট একটুখানি জেনে রেখে দাও। আচ্ছা, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য, এর পুত্রের নাম কি ছিল জানো? পুত্রের নাম? না, বিন্দুসার। ইয়েস, হ্যাঁ, বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশীয় রাজা। হ্যাঁ, হর্ষঙ্ক বংশীয় যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে বিম্বিসার। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে এইটাকে না, মানে আমি একটা ফ্যাক্ট জানি, এইটাকে মনে রাখলে আর এই বিম্বিসার আর বিন্দুসারের ব্যাপারটা কোনোদিনও ভুল হবে না। যখন ব্যাপারটা হচ্ছে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে মানে পত্নী ছিল দুর্ধরা, কথাটা হচ্ছে কি যে মানে তখনকার দিনে ওই মানে ধননন্দ এইরকম চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যাটাক করেছিল, যেরকম করে তীরটাকে দিয়ে তীরে বিষ মিশিয়ে কাউকে মানে হিট করানো হবে, মানে সেই তীরটা যদি কারোর গায়ে লাগে, তার একদম শরীরটা আস্তে 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 বিষক্রিয়া একদম ভরে যাবে, তারপরে কিন্তু একটা সময় সে ডেড হয়ে যাবে। তো এইটা একবার কি হয়েছিল, যখন ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যকে তীরটা ছোঁড়ে, ওই তীরটা কোনো রকম ভাবে যে যুদ্ধক্ষেত্র পত্নীর গায়ে লেগেছিল, যার জন্য ওর পত্নীর গা থেকে কিন্তু বিষক্রিয়াটা শুরু হয়েছিল। তো কথাটা হচ্ছে, যখন বিন্দুসার মানে মানে ওর যখন চন্দ্রগুপ্ত মৌর্যের পত্নীটা যখন অন্তঃসত্ত্বা ছিল, ঠিক তখনই ঘটনাটা ঘটেছিল। তো যখন সেই জন্য চাণক্য যখন বলল, মানে যখন ওর বা তখনকার দিনে রাজারা কিরকম ছিল বলতো, কোনো ছেলে মেয়ে জন্ম হলে তার মানে নামকরণটা কোনো ব্রাহ্মণকে দিয়ে করাতো, যে আচার্য আপনি নামকরণ করুন যে এই ছেলের বা মেয়েটার নাম কি হবে। এখন সেই সব প্রথা এখন তো আমরা নিজেরাই নিয়ে নামকরণ করে নিচ্ছি আমাদের বাচ্চাদের, কিন্তু তখনকার দিনে কি হতো, মানে যারা ব্রাহ্মণরা ছিল এই ছিল তারাই নামকরণ করতো। তো তখন মানে যখন ও মানে দুর্ধরা যখন ওখান থেকে বেরোয় আর কি, তখন মানে ওনার যখন বাচ্চাটা হয়, মানে যখন কনসিভ করে, তখন চাণক্য বলেছিল যে যেহেতু পুরো বিষ থেকে এই বাচ্চার উৎপত্তি হয়েছে, তো সেই বিষের একটা বিন্দু থেকে এই জন্য এর আমি নাম রাখছি বিন্দুসার, ঠিক আছে। এই স্টোরিটা যদি কারোর মনে থাকে, তাহলে এই বিন্দুসার আর বিম্বিসারের ব্যাপারটা আর কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। তো বিন্দুসার, বিন্দুসার কি হয়, একটা উপাধি লাভ করে, এর নামটা হচ্ছে অমিত্রঘাত, ঠিক আছে, অমিত্রঘাত। এবং এই বিন্দুসারের পরে যখন অশোক বসে, এর উপাধিটাও সবাই জিজ্ঞেস করে দেবনাম প্রিয় প্রিয়দর্শী। হ্যাঁ, দেবনাম প্রিয় প্রিয়দর্শী, এইটা একটা হচ্ছে বিন্দুসারের যে উপাধিটা রয়েছে অমিত্রঘাত। হ্যাঁ, না টাইটা অ্যাকচুয়ালি অমিত্রঘাতই বলে। অমিত্রাক্ষটা আলাদা, অমিত্রাক্ষটা একটা ছন্দ, মানে একটা নাম আর কি, মানে ছন্দের নাম আর কি, ঠিক আছে। হতে পারে, হ্যাঁ, হতে পারে, কিন্তু মানে আমি যেটুকু যা শুনেছি, মানে অমিত্রাক্ষ বলে একটা ছন্দ হয় আর কি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, অমিত্রাক্ষ ছন্দের প্রবক্তা হতে পারে। যাই হোক, অমিত্র ঘাতটা মনে রাখলেও হবে, ঠিক আছে, অমিত্র ঘাত। তো এই যে এর সময় একজন এসছিল, তার নাম হচ্ছে, বিন্দুসারের সময় এসছিল, তার নাম হচ্ছে ডেইমাচোস। ডেইমাচোস, ডেইমাচোস। হুম। এ কোথা থেকে এসেছিল? এও কিন্তু গ্রিস থেকেই এসেছিল। দেখেছো আমাদের গ্রিসের তাহলে আমাদের ইন্ডিয়ান এর উপর কতটা প্রভাব ছিল বলতো। আমাদের প্রথমেই ছিল মানে 326-এই এসেছিল তোমার, 326-এই এসেছিল আলেকজান্ডার। আলেকজান্ডার থেকে গ্রিসের আস্তে আস্তে শুরুটা হয়েছিল। তারপরে হচ্ছে তোমার সেলুকাস নিকোটার এলো, সেলুকাস নিকোটার তারপরেই হচ্ছে ডেইমাচোসে। ঠিক আছে, এও কিন্তু মানে চন্দ্রগুপ্ত মৌর্য যে সেলুকাস নিকোটারকে পরাজিত করেছিল, তারপরও কিন্তু বিন্দুসারের সময় কি হয়েছিল, ডেইমাচোস এসেছিল। ঠিক আছে, তো এইটা শুধু এইটুকু জেনে রাখা দরকার আছে যে ডেইমাচোস কবে এসেছিল। আচ্ছা, এরপরে আরো কিছু কিছু জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আচ্ছা, এইটা নিশ্চয়ই শুনেছো সবাই, অল বিরুনি। অল বিরুনি নিশ্চয়ই শুনেছো। হুম। এই অল বিরুনি কোথা থেকে এসেছিল? পারস্য থেকে এসেছিল। ঠিক আছে, পারস্য থেকে এসেছিল। হ্যাঁ, এবং এর সময়কালটা কি, 1024 থেকে 1030। মানে বুঝতে পারছো কোন কার সময়টা, সুলতান মাহমুদের সময়। নিশ্চয়ই বুঝতে পারছো, যে 17 বার কি ভারতকে আক্রমণ করেছিল, 17 বার ভারতকে আক্রমণ করেছিল। আল বিরুনির একটা গ্রন্থ রয়েছে, এটা তো সবাই নিশ্চয়ই জানো, তহকিকি হিন্দ। ঠিক আছে, তহকিকি হিন্দ। ঠিক আছে, এই যে তহকিকি, আচ্ছা আর একটা কথা জেনে রেখে দাও, আমরা যে বলছি সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল, এবং আমাদের যে অমৃতসরের যে মানে সরি সোমনাথ মন্দিরটা যে লুট করেছিল, এটা আমরা জানতে পারলাম কোত্থেকে, এটা কিন্তু এই তহকিকি হিন্দ থেকে জানতে পারলাম। একবার ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এসেছিল, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের কথাটা, সেটা কোন বই থেকে জানা যায়? 4টে বইয়ের নাম দিয়েছিল, তার মধ্যে কিন্তু তহকিকি হিন্দ ছিল। ঠিক আছে, তো তহকিকি হিন্দটা কার লেখা রয়েছে, অল বিরুনির লেখা রয়েছে। এটা হচ্ছে কি, হ্যাঁ মানে আহ, আচ্ছা আর একটা কথা হচ্ছে, এটা তোমাকে কি বললাম, প্রথম চীনা পর্যটক যেমন বললাম, তেমনি এটাকে জেনে রাখা হতো প্রথম মুসলিম পর্যটক, প্রথম মুসলিম পর্যটক, তাই না? প্রথম চীনা পর্যটকটাকে কি বলেছিলাম বলো, চটপট বলে ভালো। প্রথম চীনা পর্যটকটা কি বলেছিলাম বলো তাহলে। ইয়েস, ফাইয়ার। ঠিক সেই রকম ভাবে প্রথম যে মুসলিম পর্যটকটা রয়েছে, এর নাম হচ্ছে আল বিরুনি। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস, এই অল বিরুনির পরেই একটা জিনিস তোমাকে বলে রাখি, নিকোলা কোন্টি। এটাও নিশ্চয়ই নাম শুনেছো, নিকোলা কোন্ট্রি, অনেকবার পরীক্ষায় এসছে নিকোলা কোন্ট্রি। নিকোলা কোন্ট্রিও কিন্তু কোথা থেকে এসছে, ইটালি থেকে। ইটালি থেকে আর কি আসলো বললাম বলো, ইটালি থেকে আর কি আসছে এলো, ইয়াস, মার্কো পোলো এলো, তাই না? মার্কো পোলো এলো। মার্কো পোলো কার সমসাময়িক ছিল, মার্কো পোলো কার সমসাময়িক ছিল? মার্কো পোলো কার সমসাময়িক ছিল বলো, মনে রাখতে হবে, ইবন বতুতা। হ্যাঁ, ইবন বতুতা, ইবন বতুতা সমসাময়িক ছিল। আচ্ছা, তাহলে নিকোলো কোন্টি কোথা থেকে এসেছিল, ইটালি থেকে। কত সালে, দেখো 1420 থেকে 1421। কার সময়টা, এটা একটু জানতে অসুবিধা হবে। প্রথম দেবরায়, প্রথম দেবরায়। এই প্রথম যে দেবরায়ের শাসনকালটা সম্বন্ধে আমরা কিছু জানতামই না। নিকোলা কান্টির যে বইগুলো রয়েছে, বিবরণ রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি যে 1420 থেকে 1421 সালে প্রথম দেবরায় ছিল। ঠিক আছে, যেমন আমরা সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণটা, সোমনাথ মন্দিরটা, ওটা আমরা কোথা থেকে জানতে পারি, তহকিকি হিন্দ থেকে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট, আব্দুর রাজাক। কি বললাম, আব্দুর রাজাক।
এই আব্দুর রাজা কোথা থেকে এসেছিল? না, আব্দুর রাজাক এসেছিল হচ্ছে পারস্য থেকে এসেছিল। ঠিক আছে, আব্দুর রাজাকটা ছিল কি হচ্ছে পারস্য। ঠিক আছে, যখন আমরা পারস্য যখন ভারতবর্ষে আক্রমণ করে ফার্স্ট পারস্য ভারতে আসে, তখন কি জানো যে পারস্য থেকে কোন রাজা আহ, আমাদের ভারতে এসেছিল? এবং সে আমাদের ভারতকে বলেছিল সোনে কি চিড়িয়া। ভারতকে বলেছিল সোনে কি চিড়িয়া। কেউ বলতে পারবে? পারস্য থেকে একটা রাজা এসেছিল। সে মানে রাজা আসেনি, মানে একটা বণিক এসেছিল, মানে রাজা বলা যায় না, বণিক। আমাদের যখন ভারতে এসেছিল, ভারতে তো চিরকালই মানে বিদেশিদের অবাধ মানে প্রবেশ রয়েছে। তো ও যখন ভারতে এসেছিল, তখন ভারতের এত কিছু ধন সম্পদ দেখে, ওয়েলথ দেখে, ও বলেছিল সোনে কি চিড়িয়া। এর নাম হচ্ছে ডারায়াস। ডারায়াস। ঠিক আছে, ডারায়াস। ডারায়াস যখন এসেছিল পারস্য থেকে, ওই ডারায়াস তখন আমাদের ভারতবর্ষকে বলেছিল সোনে কি চিড়িয়া। এবং ওই একটা ইডিয়াম আছে, দেখবে এরাম আছে, একটা ইডিয়াম আছে না, কাট দ্য গডিয়ার নট। কাট দ্য গডিয়ার নট। ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো তো আমার কথা, নাকি না আমি শুধু বকে যাচ্ছি, তোমরা কিছু বুঝতে পারছো না? বুঝতে পারছো তো? কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বলছি যে একটা ইডিয়াম আছে, দেখবে কাট দ্য গডিয়ান নট। এটার মানে হচ্ছে কি, যে কোনো কঠিন সমস্যার সমাধান করা। ঠিক আছে, এই আলেকজান্ডার কি করেছিল, ওই পারস্যের রাজা ডারায়াস তখন বলেছিল তুমি এত শক্তিশালী তো, তুমি একটা কাজ করো, এরকম একটা দড়ি রয়েছে, কত 6 ফুট বাই কত 10 ফুট বাই অত, বলছে এই দড়িটা আজ পর্যন্ত যে রাজা কাটতে পেরেছে, সে তার কিন্তু ভারত জয় করবার ক্ষমতা রয়েছে। তার মানে এখনো পর্যন্ত কোনো রাজা কাটতেই পারেনি। তুমি যদি এটা কাটতে পারো, তুমি ভারত কেন বিশ্বকে জয় করতে পারবে। আলেকজান্ডার কিন্তু এমনই একটা রাজা ছিল, ও কিন্তু ওই দড়িটাকে কেটে দিয়েছিল, পেরেছিল। ঠিক আছে, ওই জন্য এটার নাম হচ্ছে কাট দ্য গডিয়ান নট, অর্থাৎ মানে কি কঠিন সমস্যার সমাধান করা। ঠিক আছে, তো ওই জন্য পারস্যটা যেহেতু আছে, সেইখান থেকে আমি এতগুলো জিনিস বললাম। যাই হোক, আব্দুর রাজাক কোথার সময় এসেছিল? পারস্য থেকে এসেছিল। এবং এ কত সালে এসেছিল? 1443 থেকে 1444। 1443 থেকে 14, এ কার সময় এসেছিল? দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়। তাহলে প্রথম দেবরায়ের সময় কে এসেছিল বলো, চটপট বলো। প্রথম দেবরায়ের সময় কে এসেছিল? প্রথম দেবরায়ের সময় চটপট বলো, তাড়াতাড়ি বলো ইয়ার। হুম, কি হলো কন্টিনিউস, ঠিক আছে। এটা দ্বিতীয় দেবরায় হলো। আচ্ছা, এরপরেরটা তো নিশ্চয়ই সবাই মোটামুটি জানো, আর বলার কিছু নেই। ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা। ঠিক আছে, ভাস্কো ডা গামা কবে এসেছিল? 1497 সালে। বা এটা অ্যাকচুয়ালি বলে হচ্ছে 1498 সালে। সালটা হচ্ছে 1498 সাল। কোথায় এসেছিল? না, কালিকট বন্দর এসে উপস্থিত হয়েছিল। বলতো, সবাই তো এটা জানে যে 1498 সালে ভাস্কো ডা গামা কোথায় এসেছিল? কালিকট বন্দরে। এই কালিকট বন্দরটা বর্তমানে কোন বন্দরটা বলতে পারবে? না না, কালি কোজিকোড। কোজিকোড। কেরালা একটা বন্দর আছে না, কোজিকোড, যেখানে সে একবার প্লেন ক্র্যাশ হলো না, দেখলে না? কোজিকোড। হ্যাঁ, ওই কোজিকোড এটাই কিন্তু এখনকার, যে তখনকার ছিল কালিকট, এখন হয়েছে কোজিকোড। 1498 সালে, তো যখন 1498 সালে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিল, কালিকটের একটা রাজা ছিল। কালিকটের একটা রাজার নাম কি? জামরিন। ঠিক আছে, এই কালিকটের রাজা জামরিন কিন্তু আশ্রয় দিয়েছিল।
আচ্ছা এটা আমাকে বলো তো, যখন আলেকজান্ডার ভারতে আসে কে তাকে আশ্রয় দিয়েছিল? আলেকজান্ডার যখন ভারতে আসে তখন কে তাকে আশ্রয় দিয়েছিল? কিছু না কেউ তো তাকে সেন্টার দেবে, না হলে তো এমনি সে তো আর রাস্তায় ঘুরে বেড়াতে পারে না। কে সেন্টার দিয়েছিল কেউ জানো? জেনে রাখলাম। আলেকজান্ডার যখন ভারতে আসে তখন তক্ষশিলার মানে ভারতের মানে প্রথম গদ্দার যাকে বলে একদম, তক্ষশিলার রাজা অম্ভি আশ্রয় দিয়েছিল। তক্ষশিলার রাজা অম্ভি হচ্ছে আশ্রয় দিয়েছিল আলেকজান্ডার। আলেকজান্ডার যখন ভারতে আসে তখন তক্ষশিলার রাজা অম্ভি তাকে আশ্রয় দিয়েছিল। আর ভাস্কো ডা গামা যখন 1498 সালে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়, কালিকটের রাজা কে দিয়েছিল? জামরিন তাকে আশ্রয় দিয়েছিল। ঠিক আছে, জামরিন তাকে আশ্রয় দিয়েছিল। তো এইটা তোমার পরবর্তীকালে পড়াবো, ঠিক আছে? কারণ এরপরও পর্তুগিজরা যখন প্রথম ওদের যেটা মানে এটা হয় আর কি, ওরা হচ্ছে যে রাজধানীটা স্থাপন করে সেটা হচ্ছে কোচি। তারপরে ওদের কিন্তু গোয়া, এই দুটো জায়গা কিন্তু পর্তুগিজরা একটু দখলে ছিল, কোচিন আর গোয়া, মানে ওরা এই দিকটা করে তখন কিন্তু রাজত্বটাকে বিস্তার করেছিল। বুঝতে পেরেছো? তো এইটাকে তোমাদের শুধু জেনে রাখতে হবে যে আমাদের মানে কালিকটের রাজা কে রয়েছে, জামরিন। এবং এইখানে ভাস্কো ডা গামা আসার ফলে কি হয়েছিল না, ব্যাপারটা হচ্ছে প্রথম ইউরোপ থেকে এশিয়া এবং আটলান্টিক, তিনি প্রথম দেখো, ভাস্কো ডা গামাই ছিল প্রথম একজন ব্যক্তি যিনি ইউরোপ থেকে এশিয়া এবং আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। ঠিক আছে, ইউরোপ থেকে এশিয়া এবং আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন কে? ভাস্কো ডা গামা। ঠিক আছে, 1400। ইনি কোথা থেকে এসেছিলেন তাহলে? ভাস্কো ডা গামাটা হচ্ছে পর্তুগাল থেকে এসেছিলেন। ভাস্কো ডা গামা কোথায় এসেছিলেন? পর্তুগাল থেকে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস জেনে রেখে দাও, বিন্দুসারটা যখন, এই বিন্দুসারের সময়টা তাহলে কে বললাম? বিন্দুসারের সময়টা কে এসেছিল? বিন্দুসারের সময়টা বলো, বিন্দুসারের সময়টা কে এসেছিল? মনে রাখতে হবে, টেইমাছোস বললাম না? ঠিক আছে, টেইমাছোস এসেছিল। আর একটা জিনিস জেনে রেখে দাও, বিন্দুসারের সময়টা আর একটা এসেছিল, সেটা হচ্ছে কি দেইমাক্স। হ্যাঁ, দেইমাক্স, দেইমাক্স। এখানেও আমরা দেইমাক্স থেকে আমরা মৌর্য শাসনাধীন অনেক তথ্য জানতে পারি। আচ্ছা এবারে বলো আমাকে, তোমাদেরকে কোশ্চেন করছি, মেগাসথিনিসের যে গ্রন্থটা রয়েছে ইন্ডিকা, ইন্ডিকা গ্রন্থ থেকে কার রাজত্বকাল সম্বন্ধে আমাদের ধারণা পাওয়া যায় বলো? এর যে ইন্ডিকা গ্রন্থ থেকে কার রাজত্বকাল সম্বন্ধে ধারণা পাওয়া যায়? কার রাজত্বকাল সম্বন্ধে ধারণা পাওয়া যায়? আরে বাবা, সেরকম মেগাসথিনিস আবার কোনো রাজা ছিল নাকি? ইন্ডিকা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, এটা বলেছিলাম না? চন্দ্রগুপ্ত, এইরকম টাইপেরও কিন্তু কোশ্চেন আসবে, যে মেগাসথিনিসের ইন্ডিকা বই থেকে একবার আমি একটা জায়গায় কোশ্চেন দেখেছিলাম, যে মেগাসথিনিসের যে বইটা আছে, ইন্ডিকা গ্রন্থ আছে, ইন্ডিকা গ্রন্থ থেকে কার রাজত্বকাল সম্বন্ধে ধারণা পাওয়া যায়? কার রাজত্বকাল সম্বন্ধে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। আচ্ছা, এরপরে আচ্ছা এবারে বলো, সুলতান মামুদের 17বার যে ভারত আক্রমণ প্লাস সোমনাথ মন্দিরটা লুট, এটা কোথা থেকে পাওয়া যায়? এটা কোথা থেকে পাওয়া যায়? হুম, তহকিক ই হিন্দ, তহকিক ই হিন্দ থেকে আমরা এটা পেতে পারি। তহকিক ই হিন্দ বইটা কার লেখা? হ্যাঁ, আল বিরুনি।
আচ্ছা, এবারে বলো প্রথম হচ্ছে আমাদের মুসলিম পর্যটক কে ছিল? প্রথম মুসলিম পর্যটক কে ছিল? হুম, অলবিরুনি ছিল হচ্ছে প্রথম। হ্যাঁ, অলবিরুনি ছিল হচ্ছে প্রথম মুসলিম পর্যটক, ঠিক আছে। প্রথম চীনা পর্যটক কে ছিল? প্রথম চীনা পর্যটক কে ছিল? পাজিয়ান, ঠিক আছে। এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা ইম্পর্টেন্ট খুব একটা জিনিস বলছি, সেটা একে নিশ্চয়ই চেনো, উইলিয়াম হকিন্স। চেনো নিশ্চয়ই, উইলিয়াম হকিন্স। কোন সময় এসেছিল? 1608 থেকে 1611, এই সময়টা। 1608 থেকে 1611 যদি হয়, কোন সময়টার কথা বোঝানো হচ্ছে? যখন জাহাঙ্গীরের সময় ছিল, ঠিক আছে। যখন জাহাঙ্গীরের সময় ছিল, তখন এসেছিল উইলিয়াম হকিন্স। এইখান থেকেই ইংরেজদের কিন্তু জয়যাত্রা শুরু হয়। উইলিয়াম হকিন্স থেকে কিন্তু ইংরেজদের জয়যাত্রাটা শুরু হয়, ঠিক আছে, জাহাঙ্গীরের সময়। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে এই উইলিয়াম হকিন্স হচ্ছে প্রথম হচ্ছে ইস্ট ইন্ডিয়া, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম অভিযান। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রথম অভিযানটা হয়েছিল, সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রথম অভিযানটা হয়েছিল, সেখানে কে হেল্প করেছিল? উইলিয়াম হকিন্স, ঠিক আছে। এবং এই জাহাঙ্গীর তাকে কি দিয়েছিল? এই উইলিয়াম হকিন্সকে একটা উপাধি দিয়েছিল। উপাধিটার নাম হচ্ছে ইংলিশ খাঁ। উপাধিটার নাম কি? ইংলিশ খাঁ। উপাধিটার নাম কি? ইংলিশ খাঁ। বলো, প্রিন্স অফ পিলগ্রিম কাকে বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিম কাকে বলা হয়? হুম, ঠিক। ঠিক সেই রকম ভাবে ইংলিশ খাঁ উপাধিটা দেওয়া হয়েছিল উইলিয়াম হকিন্স। আচ্ছা, এবারে এই জাহাঙ্গীর সম্বন্ধে কিছু আমি একটা তথ্য দিই। আচ্ছা, জাহাঙ্গীরের যে জাহাঙ্গীর থেকে বলা হয়, এর অ্যাকচুয়ালি নামটা কি ছিল? এর মানে ডাক নাম কি ছিল? জাহাঙ্গীরের ডাক নাম কি ছিল? বা পেন নেম যাকে বলে। হুম, সেলিম। আচ্ছা, আর একটা কথা বলো, এর সময় একটা খুব ভালো পেন্টার ছিল, সেই পেন্টারের নামটা কি? জেনে রেখে দাও, উস্তাদ মনসুর। উস্তাদ মনসুর বলে একটা ভালো পেন্টার ছিল, যে জাহাঙ্গীরের সময় কিন্তু, কারণ জাহাঙ্গীরের সময় অঙ্কন শিল্পটা কিন্তু খুব গুরুত্ব লাভ করেছিল, ঠিক আছে। বলো, জাহাঙ্গীর কোন গুরুকে অ্যাসাসাইন করেছিল? কোন গুরুকে মেরেছিল জাহাঙ্গীর? চটপট বলে বলে, এটা খুব সহজ কোশ্চেন। হুম হুম, পঞ্চম শিখ গুরু হচ্ছে অর্জুন দেব। কি নাম? হ্যাঁ, হ্যাঁ, ওটার নাম হচ্ছে কি রয়েছে? গুরু তেগ বাহাদুর। হ্যাঁ, এটার নাম হচ্ছে গুরু তেগ বাহাদুর। আর এর হচ্ছে কি রয়েছে? গুরু অর্জুন দেব, ঠিক আছে। গুরু অর্জুন দেবকে মেরেছিল। আর এটা হচ্ছে কি রয়েছে? গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরকে কে মেরেছিল? সেটা হচ্ছে কি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব হচ্ছে গুরু তেগ বাহাদুরকে মেরেছিল। আচ্ছা, গুরু অর্জুন দেবকে কেন মারলো? কিসের জন্য মারলো? গুরু অর্জুন দেবকে কেন মারলো? গুরু অর্জুন দেবকে কোথায় মারলো? কেন?
কেন মানলো বলো? মনে রাখবে যে একটা কি হয়েছিল, এর যে বাবা ছিল হচ্ছে, মানে এর যে সেলিমের যে বাবা ছিল, সেলিমের বাবার নাম হচ্ছে সেলিমের বাবার নাম হচ্ছে আকবর। সেলিমের বাবার নাম হচ্ছে আকবর। ঠিক আছে, এই আকবরের সঙ্গে মানে গুরু অর্জুন দেব কি করেছিল, একে প্ল্যান করে মানে আকবর বিরোধী একটা প্রচার করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে গুরু অর্জুন দেবকে ইনি অ্যাসাইন করেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, তো এই ছিল আজকে ঠিক আছে, এই ছিল আজকে, এইগুলো মোটামুটি করলেই তোমাদের হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ক্লাস কেমন লাগলো?